নমস্কার। আমার আজকের আলোচনা জ্যোতিষশাস্ত্র ও ভবিষ্যৎবাণী সম্বন্ধে। জ্যোতিষ গণনার ভবিষ্যৎবাণী কেন ফলবে অথবা ফলবার যুক্তিসিদ্ধ কারণ আছে কি না, এ প্রশ্ন আমাদের প্রায়ই শুনতে হয়। বস্তুত আজকের বিজ্ঞানের যুগে মানুষ সব কিছু অঙ্কের মতো বুঝতে চায়। কার্যকারণ সম্পর্কের ওপর ভিত্তি করে নিজের বিশ্বাসকে প্রতিষ্ঠিত করতে চায়। এ না হলে তার মন ভরে না। ভবিষ্যৎ সম্পর্কে তাকে যা বলা হলো তা যদি ফলেও যায়, তবু তার মনে প্রশ্ন থেকে যায়, কেন ফলল, আমার সঙ্গে গ্রহ নক্ষত্রের সম্পর্ক কী, ইত্যাদি। আলোচনা শুরু করার আগে আমি বলতে চাই, আপনারা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি ক্লিক করে সিলেক্ট অল করে দিন। আর আমার প্রতিটি ভিডিওর আপডেট পেতে থাকুন এবং জ্যোতিষ ও আধ্যাত্মিক বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা শুনতে থাকুন। জ্যোতিষশাস্ত্র শেখার জন্য চ্যানেলের জয়েন বাটনে ক্লিক করে চ্যানেলে মেম্বারশিপ নিন। মেম্বারদের জন্য থাকবে বিশেষ সুবিধা। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে মেম্বাররা আমার সাথে কমেন্টের মাধ্যমে বা লাইভ চ্যাটের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন। আমি মেম্বারদের সমস্ত অসুবিধা দূর করার আপ্রাণ চেষ্টা করব। এছাড়া জ্যোতিষ শিক্ষামূলক ভিডিওগুলির সাথে সম্পর্কযুক্ত বিভিন্ন নোটস আমি আমার চ্যানেলের কমিউনিটি ট্যাবে দিয়ে দিই, শুধুমাত্র মেম্বারদের জন্যে। মেম্বাররা সেগুলো ডাউনলোড করে রাখতে পারবেন পড়ার জন্য। সুবিধাগুলি জানার জন্য জয়েন বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। মূল আলোচনায় ফিরে আসছি। যে বা যিনি অঙ্কের মতো করে জ্যোতিষকে বুঝতে চান, তাকে যদি বলা হয় জ্যোতির্বিজ্ঞানী গণনা করে নদীর জোয়ার ভাটার কথা বলছেন, ঝড় বাদলের কথা বলছেন, চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের কথা বলছেন, সেগুলি হুবহু মিলেও যাচ্ছে। আপনার জীবনে গ্রহ নক্ষত্রের যোগাযোগে জোয়ার ভাটা খেলবে, অমাবস্যা পূর্ণিমা আসবে, গ্রহণ আসবে, তাতে আশ্চর্য হওয়ার কী আছে? সে কিন্তু তা মানবে না। সে বলবে যে জ্যোতির্বিজ্ঞানীদের সব কারবারই জড় জগৎ নিয়ে। কিন্তু মানুষ তো একটা জড় পদার্থ না। জড় প্রকৃতির সঙ্গে তার কিছু দায় দায়িত্ব সম্পর্ক আছে, কিছু বাধা বন্ধন আছে সত্য, কিন্তু মানুষ জড় প্রকৃতি থেকে ভিন্ন। তা কি অস্বীকার করা যায়? তা সত্ত্বেও মানুষের জীবনের ভূত ভবিষ্যৎ গ্রহভিত্তিক গণনা অনুসারে সত্য হবে কেন? আমার প্রশ্ন হলো এখানে, সব কিছু কি যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায়, বা যুক্তি দিয়ে ব্যাখ্যা করে না গেলে কি সেই বিষয়টি সম্পূর্ণ মিথ্যা হয়ে যায়? যেমন ধরুন মিশরের পিরামিড। এই মিশরের পিরামিড কোন প্রযুক্তিতে তৈরি করা হতো, তার সন্ধান বৈজ্ঞানিকরা আজ পর্যন্ত আবিষ্কার করতে পারেননি। তাই বলে কি পিরামিড তৈরির পেছনে কোনো প্রযুক্তিগত বিজ্ঞান নেই বলা যায়? তাহলে আমরা জ্যোতিষীরা যেসব প্রেডিকশন করছি এবং তা মিলেও যাচ্ছে, তার পিছনে কোনো বিজ্ঞান নেই কিভাবে বলা যাবে? আবার আরেকটা উদাহরণ দিই, যেমন ধরুন ভালোবাসা। একটি ছেলে ও একটি মেয়ে পরস্পরকে ভালোবাসে। এই ভালোবাসার পরিণতি হিসাবে সেই ছেলেটি ও মেয়েটি একদিন বিবাহ বন্ধনে আবদ্ধ হলো। এই ভালোবাসাকে কি কেউ যুক্তি দিয়ে ব্যাখ্যা করতে পারবে, বা ব্যাখ্যা করা যাবে? যদি যায় যে হ্যাঁ তারা প্রকৃতই পরস্পরকে ভালোবাসে, তাহলে বিবাহের 1 বছরের মধ্যে তাদের দাম্পত্য অশান্তি ও ডিভোর্স পর্যন্ত গড়ালো কী করে? যারা প্রায় 8 থেকে 10 বছর পরস্পরের সঙ্গে মিশে পরস্পরকে জেনে ভালোবেসে বিবাহ করলো, তারা সংসার করতে পারলো না কেন? দুজনের জন্মকুণ্ডলী বা রাশিচক্র মেলাতে গেলে দেখা যাবে যে তাদের মধ্যে পারস্পরিক মিল একটা আছে বটে, কিন্তু তা শুধুমাত্র মানসিক আকর্ষণ। দাম্পত্য জীবনে শুধুমাত্র মানসিক আকর্ষণ থাকলে হয় না, একজনকে অপরজনের পরিপূরক হতে হয় শারীরিক মানসিক সব দিক থেকে। উকিলদের মত অনুযায়ী কোর্টে যত ডিভোর্সের কেস আসে তার 90% ভালোবাসার বিবাহ। এটা কেন হয়? তাহলে এর মানে দাঁড়ালো, যদি ভালোবাসাকে যুক্তি দিয়ে প্রমাণ করা যায়, সেটা সর্বদা সত্য নয়। তাই বলে কি ভালোবাসা বলে পৃথিবীতে কিছু নেই? তা কখনোই না। আপনি আমি প্রত্যেকেই অনেক প্রকৃত ভালোবাসার সাক্ষী আছে, যা যুক্তি দিয়ে বোঝানো বা বিচার করা আমাদের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। কিন্তু এর পেছনে নিশ্চয়ই কোনো যুক্তি আছে যা আমাদের অজানা। আর এখানেই বিবাহের আগে গোষ্ঠী মিল করার বা কুণ্ডলী মিল করার সার্থকতা। সঠিক নিয়মে হরস্কোপ ম্যাচ করে বিবাহ করলে বিবাহিত জীবন সুখের হয়। এখানেও আমার প্রশ্ন উঠতে পারে, আপনারা অনেকে বলতে পারেন যে হরস্কোপ ম্যাচ করে বিয়ে দিয়েও ডিভোর্স হয়েছে, এরকম আমরা অনেক দেখেছি।
সেক্ষেত্রে যিনি হরোস্কোপ ম্যাচ করেছেন তার নিশ্চয়ই কোথাও ভুল হয়েছিল, অথবা পাত্র বা পাত্রী যে কোনো একজনের জন্মের তথ্য অর্থাৎ জন্মের তারিখ, জন্মের সময়, জন্মস্থান সঠিক ছিল না। জ্যোতিষীর ভুলের জন্যে বা তথ্যের ভুলের জন্য আপনি জ্যোতিষশাস্ত্রকে মিথ্যা বলতে পারেন না। একটা কথা আমি অকপটে স্বীকার করতে পারি যে জ্যোতিষীর বিচারে ভুল হতে পারে, এক্ষেত্রে বলা উচিত আমার বিচারেও ভুল হতে পারে, কিন্তু জ্যোতিষশাস্ত্র কখনোই ভুল বা মিথ্যা হতে পারে না। বৈজ্ঞানিক নিয়মে গোষ্ঠী মিল বা হরোস্কোপ ম্যাচ কিভাবে করতে হয় সেই নিয়ে আমার দুটো ভিডিও আছে, আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশানে সেই লিঙ্ক দুটো দিয়ে দিয়েছি, দেখে নিতে পারেন। একথা সত্য যে আমাদের প্রাচীন শাস্ত্রে এমন বিশদভাবে অনেক কিছুই নেই যা উদ্ধৃত করলে আধুনিক বিজ্ঞানপন্থী মানুষের মন সন্তুষ্ট হবে বা তাকে যথেষ্ট যুক্তি বলে তারা মেনে নেবে। ধর্মে, জ্যোতিষশাস্ত্রে, সামাজিক আচরণের বিধি নিষেধের ক্ষেত্রে আমাদের মুনি ঋষিরা কোথাও তাদের অনুভূতি লিপিবদ্ধ করে গেছেন, কোথাও বা কিছু আদেশ ও অনুজ্ঞা জারি করে গেছেন, আবার কোথাও তাদের অভিজ্ঞতা প্রসূত সিদ্ধান্তগুলি আমাদের কাছে রেখে গেছেন। এসব সম্পর্কে তারা কোনো পরীক্ষা নিরীক্ষা কখনো করেননি এবং পরীক্ষা নিরীক্ষা না করেই একটা সিদ্ধান্তে পৌঁছেছেন, এটা হতেই পারে না। কিন্তু আজকের লোক যেভাবে প্রশ্ন করেন বা যে ধরনের সাক্ষ্য প্রমাণ পেলে তাদের অনুসন্ধিৎসু মনের দাবি মিটতে পারে, পুঁথিপত্র থেকে সে ধরনের দলিল আমাদের হাতে এসে পৌঁছয়নি। তেমন কিছু রেখে যাওয়ার প্রয়োজনও হয়তো তারা অনুভব করেননি, সুতরাং রেখে যাননি, অথবা হয়তো ছিল তা হারিয়ে গেছে, আমরা পাইনি। এমনিতেই আমরা জানি নালন্দা বিশ্ববিদ্যালয়ে জ্যোতিষশাস্ত্র পড়ানো হতো এবং দেশ বিদেশ থেকে সেখানে অনেক মানুষ পড়তে আসতেন। মুসলমান আক্রমণ আমাদের দেশের প্রায় বেশিরভাগ নথি নষ্ট করে দিয়েছে। নালন্দা বিশ্ববিদ্যালয়ের সমস্ত পুঁথি জ্বালিয়ে দেওয়া হয়েছিল। আর তাছাড়াও স্বাধীনতার পর থেকেই আমাদের দেশে ইতিহাসের পাঠ্য বইতে আমাদের দেশের ইতিহাসের চাইতে ভারত আক্রমণকারীদের ইতিহাস বেশিরভাগ করে অন্তর্ভুক্ত হয়েছে। অতএব অবিরাম চর্চা ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমেই এই হারিয়ে যাওয়া ও ধ্বংস করা জিনিসগুলো উদ্ধার করতে হবে। বহু দেশে বহু নামকরা বিজ্ঞানী এসব নিয়ে গবেষণা করছেন। জ্যোতিষশাস্ত্র সম্মত ভবিষ্যদ্বাণীর স্বরূপ অনুধাবন করতে হলে বুঝতে হবে কিভাবে এবং কি পরিমাণে কতগুলো গুহ্য শক্তি আমাদের জীবনের গতিপথ প্রভাবিত করে। জীবনের ওপর গুহ্য শক্তিগুলির প্রভাব অনুধাবন করতে পারলেই ভবিষ্যদ্বাণীর সঠিক মূল্যায়ন করার কাজ সহজ হবে। জ্যোতিষশাস্ত্র জীবনের সম্ভাব্য ভবিষ্যতের নির্দেশ দিতে পারে। সুনির্দিষ্ট ভবিষ্যৎ একমাত্র সৃষ্টিকর্তাই বলতে পারেন। অর্থাৎ জ্যোতিষশাস্ত্র একজনের জীবনের সম্ভাব্য উত্থান পতন বা শুভ অশুভ নির্দেশগুলি বলে দিতে পারবে, শুভ বা অশুভ সময়ের গণ্ডিগুলিও বলে দিতে পারবে। কিন্তু জ্যোতিষীর কাছে এর চেয়ে বেশি কিছু আশা করলে জ্যোতিষীকে তার নিজস্ব বিচার বুদ্ধি ও জ্ঞানের ওপর নির্ভরশীল হয়ে প্রেডিকশন করতে হবে। তবে একথা সত্য, জাতকের জন্ম তারিখ, জন্ম সময় ও জন্মস্থান সঠিক পাওয়া গেলে শাস্ত্রজ্ঞান সম্পন্ন জ্যোতিষী তাঁর সংস্কারহীন অন্তর্দৃষ্টি ও অনুশীলনের অভিজ্ঞতার সাহায্যে জাতকের জীবনের ঘটনাবলীর প্রেডিকশন নির্ভুলভাবেই করতে পারেন। আমার বক্তব্য হলো, জ্যোতিষশাস্ত্র অলিক নয়, অসত্য নয় বা আজগুবি নয়। জ্যোতিষীর জ্ঞান পরিমিত হতে পারে, তাদের গণনাও সেজন্য ভ্রান্ত হতে পারে, কিন্তু সেজন্যে শাস্ত্রকে দায়ী করা চলে না। পৃথিবীর বৈজ্ঞানিক মহলে নতুন উদ্যমে এর অনুশীলন চলছে। প্রখ্যাত রুশ বিজ্ঞানী প্রোকোফিয়ারে হেলিওবায়োলজি সংজ্ঞায় পরিচিত করে জ্যোতিষের একটি নতুন শাখায় গবেষণা করছেন। জার্মান জ্যোতিষীরা একেই আবার কসমোবায়োলজি সংজ্ঞায় অভিহিত করেছেন। সংজ্ঞায় বা ভাষামূলক পরিচিতির পার্থক্যে কিছু এসে যায় না। লক্ষ্য করতে হবে, এক শ্রেণীর আধুনিক বিজ্ঞানীরা যখন জ্যোতিষশাস্ত্রকে হাসি ঠাট্টা করে উড়িয়ে দিতে চাইছেন, ঠিক তখনই আবার আরেক শ্রেণীর বিশিষ্ট আধুনিক বিজ্ঞানী মানুষের ব্যক্তিগত জীবন বা জৈব ব্যবহারের উপর গ্রহমণ্ডলের প্রভাব আরও ঘনিষ্ঠভাবে জানবার জন্য উদ্যোগী হয়েছেন। তারা হয়তো আজও পৃথিবীর মানুষের সাথে সুদূর মহাকাশের গ্রহমণ্ডলীর বাস্তব সম্পর্কে সুষ্ঠু নির্দেশনা আবিষ্কার করতে পারেননি, অথবা হয়তো সুদূরবর্তী জগতের ব্যবহারিক ঘনিষ্ঠতার কার্যকারণ সম্পর্কের জ্ঞান আজও তাদের সম্পূর্ণভাবে আয়ত্তে আসেনি। কিন্তু এও সম্ভব না যে এই সকল প্রখ্যাত বিজ্ঞানী তাদের অনুসন্ধানের বিষয়বস্তু সম্পর্কে সাফল্যের সম্ভাবনার বিন্দুমাত্র আভাস না পেয়ে
শুধুমাত্র মরীচিকার পেছনে ধাওয়া করে চলেছেন। এ বিষয়ে আমি আমার 27 বছরের পেশাগত অভিজ্ঞতা থেকে বলতে পারি যে যদি জন্মের তারিখ সময় সঠিক থাকে আর যদি ঠিকভাবে প্রেডিকশন করা যায় তাহলে প্রায় 90% ফল পুরোপুরি মিলে যায়। কিন্তু কেন মেলে আর কিভাবে গ্রহ নক্ষত্রের প্রভাব আমাদের ওপর পড়ে সেটাই জানবার বিষয়। সেটা বর্তমান যুগের বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারবেন বলে মনে হয় না, কারণ আধ্যাত্মিক মানসিকতা সম্পন্ন না হলে এ কাজ সম্ভব নয়। আমি তো বলবো আমাদের দেশের মুনি ঋষিরা বর্তমান যুগের বিজ্ঞানীদের চেয়ে আরও অনেক উন্নত ছিলেন। একটা কথা ভেবে দেখলেই ব্যাপারটা বোঝা যান, মুনি ঋষিরা কোনো রকম আধুনিক যন্ত্র ছাড়া কিভাবে সমস্ত গ্রহ নক্ষত্র সম্বন্ধে জেনেছিলেন। আর বর্তমান যুগের বিজ্ঞানীরা এর বাইরে কোনো পৃথিবীর নিকটস্থ গ্রহ নক্ষত্র আবিষ্কার করতে পারেছেন কি? পারেননি। আমাদের প্রাচীন শাস্ত্রে যে কটি গ্রহের নাম আছে এখনও সেগুলিই গ্রহ বলে পরিচিত। হ্যাঁ, দু একটা গ্রহ আবিষ্কৃত হয়েছে, কিন্তু সেগুলি পৃথিবী থেকে বহু দূরে। হতেই পারে এই গ্রহগুলির কোনো প্রভাব পৃথিবীর উপর পড়ে না বলে মুনি ঋষিরা সেগুলি লিপিবদ্ধ করার প্রয়োজন মনে করেননি। জীবজগতের উপর গ্রহ নক্ষত্রের প্রভাব যে প্রত্যক্ষভাবে প্রকাশ পায় এটা দু একটা সাধারণ ব্যাপারের দিকে লক্ষ্য করলে যে কোনো সাধারণ বুদ্ধিসম্পন্ন দৃষ্টি এড়ানোর কথা নয়। আগেই বলা হয়েছে যে জোয়ার ভাটার সঙ্গে পূর্ণিমা অমাবস্যার একটা ঘনিষ্ঠ যোগাযোগ আছে, তেমনি একাদশী, পূর্ণিমা বা অমাবস্যা তিথিতে বাতের রোগীর ব্যথা বৃদ্ধি পায়, হাঁপানি রোগীর শ্বাস প্রশ্বাসের রোগ বৃদ্ধি হয় এবং আসন্ন প্রসবা নারীর সন্তান প্রসবের সম্ভাবনা সব দেশের ডাক্তার থেকে আরম্ভ করে সাধারণ মানুষরাও লক্ষ্য করেছেন। কেন একাদশী, অমাবস্যা বা পূর্ণিমায় বাতের রোগীর রোগ বৃদ্ধি পায়, কেনই বা হাঁপানি রোগের রোগীর কষ্ট বাড়ে, একথা বৈজ্ঞানিক ব্যাখ্যা প্রকৃষ্ট রূপে জানা না থাকলেও এই প্রশ্ন কি সাধারণ মানুষ থেকে শুরু করে বৈজ্ঞানিক পর্যন্ত সকলের মনকে আলোড়িত করে না? বৈজ্ঞানিক ব্যাখ্যা জানা না থাকলেও একথা সত্য তা অস্বীকার করার উপায় নেই। তাহলেই মনে সাধারণভাবে এই প্রশ্নটা উদয় হয় যে সৌরজগতের গ্রহ নক্ষত্রের সঙ্গে জীবজগতের একটা প্রত্যক্ষ সম্পর্ক রয়েছে। জ্যোতিষশাস্ত্র আকস্মিকতার ওপর নির্ভরশীল না, কোনো কাকতলীয় ব্যাপার না যে পাত্র ও পরিস্থিতি অনুযায়ী বিচার বিবেচনা করে কিছু একটা বলে দেওয়া হলো আর সেটা মিলে গেল। এটা যদি কোনো ধরনের বা সেই ধরনের কাকতলীয় সাফল্যের ওপর নির্ভরশীল হতো তবে প্রাগৈতিহাসিক যুগ থেকে যুগান্তর ধরে এই শাস্ত্র বেঁচে থাকতো না। তবে বর্তমান যুগে যে ধরনের অশিক্ষিত জ্যোতিষীর সংখ্যা অত্যধিক বেড়ে গেছে, যারা আন্দাজে ঢিল মেরে বাজিমাত করার চেষ্টা করে, কিছু ক্ষেত্রে মিলে যায় আর বেশিরভাগ ক্ষেত্রে মেলে না, আর সাধারণ মানুষ যারা তাদের বাহ্যিক আড়ম্বরে বা বিজ্ঞাপনে প্রলুব্ধ হয়ে তাদের কাছে গিয়ে প্রতারিত হন, তারাই জ্যোতিষশাস্ত্রকে ভুল বোঝেন। এই ধরনের জ্যোতিষীদের জন্য সবচাইতে বড় ক্ষতি হচ্ছে জ্যোতিষশাস্ত্রের। অনেক মানুষই জ্যোতিষের ওপর ভরসা হারাচ্ছেন এই ধরনের মানুষদের জন্য। ডাক্তার ভুল চিকিৎসা করলে ডাক্তারের দোষ হয়, ডাক্তারি শাস্ত্রের দোষ হয় না, কিন্তু জ্যোতিষী ভুল প্রেডিকশন করলে জ্যোতিষশাস্ত্রের দোষ হয়। আমি আবার বলছি, জ্যোতিষী ভুল করলে জ্যোতিষশাস্ত্রকে ভুল ভাববেন না। জ্যোতিষশাস্ত্র এমন কতকগুলি নীতি ও সত্যের ওপর প্রতিষ্ঠিত যেটা আধুনিক প্রত্যক্ষতা অভিলাষী বাস্তববাদী দৃষ্টিতে অস্পষ্ট মনে হয়। আসল কথা হলো যে বস্তুর মূল গভীরে, যার সমস্যা গূঢ় সত্যের রহস্য নিবাকরণে, যাকে ইন্দ্রিয়াতীত স্বচ্ছ দৃষ্টি দিয়ে অজানা সত্যকে উদ্ধার করতে হবে, তাকে অনুশীলনহীন ও নিত্যকার সংস্কারে অন্ধ দৃষ্টি দিয়ে ধরা যায় না। জ্যোতিষীর পেশা ভবিষ্যৎবাণী করা। জ্যোতিষ হচ্ছে ঋষি এবং ঈশ্বর প্রদত্ত জ্ঞান। মনুস্মৃতি মতে মহর্ষি ভৃগুই ছিলেন প্রথম ব্যক্তি যিনি জ্যোতিষশাস্ত্রে পারদর্শী ছিলেন এবং তার সেই জ্ঞান তিনি লিপিবদ্ধ করেন ভৃগু সংহিতায়। প্রথমে তিনি 5 লাখেরও বেশি ভবিষ্যৎবাণী লিপিবদ্ধ করেছিলেন বলে জানা যায়। এটা সত্য যে মহর্ষি ভৃগু রচনা করেছেন জ্যোতিষসহ অন্যান্য শাস্ত্রের প্রামাণ্য আকর গ্রন্থ ভৃগু সংহিতা। আজও ভারতবর্ষের নানা জায়গায় আছে তার আশ্রম। হিন্দু পুরাণের 7 ঋষি হলেন ভৃগু, অত্রি, অঙ্গিরা, বশিষ্ঠ, পুলহ, পুলস্ত্য ও ক্রেতু। হিন্দু মুনি ঋষিদের মধ্যে গর্গ, গৌতম, ভরদ্বাজ, অগস্ত্য, ভৃগু, অত্রি এবং কাশ্যপ মুনি এই শাস্ত্র নিয়ে চর্চা করতেন। 4 থেকে 5,000 বছর আগে মহর্ষি বাল্মীকিও হস্তরেখা বিদ্যার ওপর একটি বই লিখেছিলেন। দ্য টিচিং অফ বাল্মীকি মহর্ষি
অন মেল পামেস্ট্রি। বইটিতে 567টি অনুচ্ছেদ আছে। পরবর্তী সময়ে হস্তরেখাবিদ্যা ভারতের সীমান্ত ছাড়িয়ে সুদূর চীন, তিব্বত, মিশর, পারস্য দেশ এবং ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। বর্তমানে পাশ্চাত্য দেশে যথেষ্ট পরিমাণে জ্যোতিষচর্চা হয়। ইউরোপীয় দেশে জ্যোতিষের ছাত্রছাত্রী প্রচুর সংখ্যক রয়েছে। কলকাতার এক স্বনামধন্য জ্যোতিষী বছরের প্রায় অর্ধেক সময় বিদেশের বিভিন্ন দেশে থাকেন জ্যোতিষ শিক্ষা দেওয়ার জন্য, এবং তার কাছে প্রচুর মানুষ এই জ্যোতিষ শিক্ষা লাভ করছেন। আবার অনেক জায়গায় দেখি কোনো বিদেশি জ্যোতিষী এই শাস্ত্রকে ভারতীয় শাস্ত্র বলে মানতে চান না, বা ভারতীয় জ্যোতিষীয় নিয়মাবলীকে বদল করে নিজেদের মতো করে নিয়মাবলী সৃষ্টি করেছেন। কিন্তু ভারতীয় জ্যোতিষ হলো এক এবং অদ্বিতীয়। জ্যোতিষশাস্ত্রের সৃষ্টি ও প্রচার যে ভারতেই হয় সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আর পাশ্চাত্য দেশ দ্বারা উদ্ভূত নিয়মাবলীও ফলিত জ্যোতিষে ফলপ্রসূ হয় না। পৃথিবীতে যত প্রকার কঠিন ও দুর্বোধ্য শাস্ত্র রয়েছে, জ্যোতিষশাস্ত্র তার মধ্যে অন্যতম একটি শাস্ত্র। সৃষ্টির রহস্য উদ্ঘাটনের জন্য যত প্রকার শাস্ত্র পৃথিবীতে আছে তার মধ্যে জ্যোতিষশাস্ত্র অন্যতম। অতীব আকর্ষণীয় ও বিস্ময়কর শাস্ত্র। দর্শন, কলা, বিজ্ঞান ও আধ্যাত্মিকতার গবেষণায় মহামিলন ঘটেছে এই জ্যোতিষশাস্ত্রে। জ্যোতিষ সাথে ইস ধাতু যুক্ত হয়ে জ্যোতিষ হয়েছে। জ্যোতি মানে আলো, তাহলে জ্যোতিষ মানে হয় জ্ঞানের আলো। যে প্রদীপের আলোর শিখা যত বেশি প্রসারিত থাকে সেই প্রদীপ তত দূরে আলোকিত করতে পারে, অর্থাৎ যত জ্ঞান ততই দূরদর্শিতা। তাই জ্যোতিষকে বেদের চক্ষুও বলা হয়েছে। জ্যোতিষশাস্ত্রে কালসর্প যোগ নামে একটি যোগকে অভিহিত করা হয়, যদিও আধুনিক ফলিত জ্যোতিষে এই যোগের বিশেষ গ্রহণযোগ্যতা নেই। তার এক বিশেষ কারণ এই যে প্রাচীন জ্যোতিষশাস্ত্র গ্রন্থাদি যেমন বৃহৎ সংহিতা, বৃহৎ জাতক, ফলদীপিকা, পারাশরী হোরা, গর্গ সংহিতা, উত্তর কালামৃত, জৈমিনী সূত্রম, মানসাগরী পদ্ধতি, তাজিক নীলকণ্ঠ ইত্যাদিতে উল্লেখ নেই। শুধুই ভীতি প্রদর্শন ও প্রতিকারের নামে ব্যবসা। এই কালসর্পযোগ নিয়ে আমার একটি ভিডিও আছে, তাতে উদাহরণসহ আলোচনা করেছি যে এই যোগ কতটা ভুয়ো। সাধু বাবা বা পুরোহিত, ব্রাহ্মণগণ কোনো বাড়িতে যাগ, যজ্ঞ, পূজা, পার্বণ, অন্নপ্রাশন, বিবাহ, শ্রাদ্ধ বা কোনো ধর্মীয় অনুষ্ঠানে আত্মিক সাধনার জপ, ধ্যান, স্তব, স্তুতি পাঠ করেন, তারা কিন্তু জ্যোতিষী নয়। ঝোপ বুঝে কোপ মারেন রত্নপাথর বিক্রয়ের বেলায়। কোনো ছোটোখাটো মন্দিরে কর্মের আড়ালে চলে রমরমা রত্নপাথরের ব্যবসা, তারাও প্রকৃত জ্যোতিষী নয়। পূজারী, ব্রাহ্মণ, তথাকথিত তান্ত্রিক, তথাকথিত যোগী হাত দেখছেন, প্রতিকার দিচ্ছেন, হোমযজ্ঞ, শনিরক্ষা কবচ, বগলামুখী কবচ, রাজ কবচ, বশীকরণ কবচ, আরও কত কী। এছাড়াও চুনি, পান্না, গোমেদ, রক্তপ্রবাল প্রভৃতি রত্নপাথর। প্রতিকারের অর্থে দেখা যায় লক্ষাধিক অর্থ হাতিয়ে নিচ্ছেন। আমি তো আবার এক তথাকথিত স্বনামধন্য মহিলা জ্যোতিষীকে দেখেছি, তিনি আবার নিজের নামের আগে মা লেখেন, আগে বা পরে মা লেখেন। দেখেছি উনি একই কবচে বগলামুখী, অপরাজিতা ও শনির কবচ করে দেবেন বলছেন, যেটা কখনোই সম্ভব নয়। কোরিয়া দালালদের কাছে সস্তায় রত্নপাথর কিনে অশিক্ষিত জ্যোতিষী গছিয়ে দিচ্ছেন অগাধ বিশ্বাস নিয়ে আসা সাধারণ মানুষদের। আমার মনে হয় এই ধরনের মানুষরাও জ্যোতিষী নয়। রাস্তাঘাট, স্টেশন, বাজার, লঞ্চ, ট্রেন, অফিস, আদালত, কোর্ট কাচারি, মন্দির, মসজিদ প্রভৃতি আসরে পীর, ফকির, সাধুরা জ্যোতিষী পরামর্শ দিচ্ছেন। বেশভূষা বেশ তান্ত্রিক গোছের, প্রার্থনা করা, তাবিজ, ঝাড়ফুঁক, জল পড়া এসব জ্যোতিষীর কাজ নয়। এক কথায় এরা জ্যোতিষী নয়, জ্যোতিষেদের বিষয়ও নয়। এক জন্মেও জ্যোতিষশাস্ত্রে সব জানা সম্ভব নয়। জন্ম জন্মান্তরের বিষয় এটি। চর্চাই জ্ঞানের ধারক ও বাহক। সংযম ও মহা সাধনা ছাড়া এক জন্মে এই শাস্ত্র আয়ত্ত করা সম্ভব নয়। জ্যোতিষ চর্চার মানে হওয়া উচিত মানুষের কল্যাণকর দিকগুলোকে আরও বেশি করে সম্ভাবনাময় করে তোলা। মানুষ বিশ্বাস করেন যে কোনো কিছু ঘটার আগে কোনো কারণ বা পূর্বাভাস থাকে, তাই কিছু ভালো বা মন্দ হওয়ার আগেই তার কিছু পূর্বাভাস বা লক্ষণ অনুসন্ধান করতে চেষ্টা করেন। জ্যোতিষীর কর্তব্য হলো খারাপ ঘটনার পূর্বাভাস পেয়ে সেটাকে নিয়ন্ত্রণ করা। সময়ের ও বাহ্যিক লক্ষণ বিচার বিশ্লেষণ হলো এই সম্ভাবনা নির্ণয়ের মূল ভিত্তি। জ্যোতিষী কিন্তু ভাগ্য বিধাতা নয়। মানুষের কর্মই মানুষের ভবিষ্যৎ নির্ধারণ করে। স্বাভাবিকভাবেই মানুষ সুকর্মের সুফল ভোগ করতে চেয়েছে আর দুষ্কর্মের কুফল এড়াতে চেয়েছে। অনভিপ্রেত বর্তমান আর ভবিষ্যতের পরিবর্তনের উপায়কেই প্রতিকার বলে।
জ্যোতিষী ভাগ্যবিধাতা নয়, আপনার কর্মই আপনার ভাগ্যবিধাতা। কর্ম ও অর্থ ভাগ্যের পরিপূরক, সহায়ক। এই অপ্রিয় কঠিন সত্যটি দয়া করে সবাই মানুন। জ্যোতিষ বা জ্যোতিষী আপনার ভাগ্য বদলে দেবে না। জ্যোতিষী অনভিপ্রেত বর্তমান ও ভবিষ্যৎ কিছু দুর্ঘটনার পরিবর্তনের উপায়কেই প্রতিকারের পরামর্শ দেবেন মাত্র। যেমন ধরুন ছাতা, মুষলধারে বৃষ্টিতে ছাতা কিছুই কাজ করে না, জামা কাপড় সব ভিজে যায়, কিন্তু মাথাটা বাঁচানো যায়। যাই হোক, আশা রাখছি আগামী দিনে কোনো না কোনো দূরদৃষ্টি সম্পন্ন ও আধ্যাত্মিক চেতনা সম্পন্ন বৈজ্ঞানিক জ্যোতিষশাস্ত্রকে বর্তমান সমাজের মানুষের কাছে বর্তমান যুগোপযোগী যুক্তি দিয়ে বিজ্ঞান হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবেন। তবে সেটা যদি নাও হয়, জ্যোতিষশাস্ত্র নিজের মহিমাতেই ছিল, আছে এবং যতদিন পৃথিবী থাকবে ততদিন থাকবে। আমার আলোচনা আজকে এখানেই শেষ করছি। আলোচনা কেমন লাগলো জানাবেন। নমস্কার।